মানে আমি কিছুই জানতাম না, অভিনয় জগতে আমার দূর দূরান্তে কেউ নেই। তো আমাকে 1 বছর মানে আমি বসেছিলাম ফর দ্যাট লঞ্চ, বাট ইট নেভার হ্যাপেন্ড। খুব উইয়ার্ড শোনাবে, বাট আই অলওয়েজ ফেল্ট লাইক অ্যান আউটসাইডার। আমাদের জীবনের কাহিনী কিন্তু নিজেদের হাতেই লিখে থাকি। কেউ কর্মে বিশ্বাস করি, কেউ ভাগ্যে বিশ্বাস করি। তিনি সবার আগে যেটা বিশ্বাস করেন সেটা হচ্ছে কর্ম, আর ভাগ্যটা অবশ্যই তার হাতে থাকে না। কিন্তু তার কাহিনীটা শুরু হয়েছিল যার হাত দিয়ে, এখন কিন্তু বর্তমানে তিনি নিজের কাহিনী নিজেই লিখছেন। এতবার যখন কাহিনী বলছি, আজকে অনেক কাহিনী জানার জন্য এই মুহূর্তে আমাদের পাশে পেয়ে গিয়েছে অবশ্যই নানাদা দেন, ভীষণ আপনাদের কাছে ঘরের ছেলে বলা যেতে পারে, রাহুল দেব ঘোষ। এত ভালো ইন্ট্রোডাকশন আমাকে কেউ দিয়েছে বলে আমার মনে পড়ছে না। থ্যাংক ইউ সো মাচ। বাট সামহাও তোমার ডাকনাম কি রাজ? কারণ কাহিনীটা তো অন্যরকম। এই রাজ বললে খুব চাপ আছে। এখনই একটা সিরিজ করলাম যেখানে মোটামুটি ওই রাজ রাহুল ভ্যারাইটিতেই চলে গেছিলাম। এবার তার সাথে যখন কাহিনী জুড়ে যায় তখন একটু ব্যাপারটা অন্য হয়ে যায়। একটু আমার প্রথম পরিচালক যিনি আমার বস ছিলেন, কিন্তু তখন আমি অভিনেতা ছিলাম না, ওনার ব্যাপারে চলে যায়। বাট হ্যাঁ, মানে এই এক সেকেন্ডে একটা সুইচ হয়ে গেল, বুঝতে পারলেন তো? কমেন্টে জানাবেন কাকে মিমিক্রি করলেন, জানেন অবশ্য আপনারা। আমার চাকরি চলে যাবে এসব করতে করতে একদিন। যাই হোক, মানে সো আমার তো এখন এই মুহূর্তে অনেক কিছুই চলছে কাহিনী ক্ষেত্রে, বাট সবচেয়ে মানে ইম্পর্টেন্ট জিনিস যেটা চলছে আমার সিরিজ রিসেন্টলি রিলিজ করেছে, প্রথম দিন হয়েছে, বেশ ভালো রিভিউ সবার, এভরিবডি ইজ এনজয়িং ইট, সবাই হাসছে, হো করে হাসছে, এবং সেটা শুনে আমার খুব মজা লাগছে। এবং ফাইনালি তোমার যে নাম রাহুল, নামটা শুনলেই ভেতর প্রেম 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 জাগে। তুমি বলছো পুরো প্রেম দেব না, খানিকটা দিচ্ছি, সেটুকুই এনজয় করবো আর কি। সেটা তুমি ডেফিনেটলি দেখাচ্ছ। হ্যাঁ, এটার পেছনে মানে এটা দায়ী হচ্ছে আরেকজন, যেনার নাম হচ্ছে রাহুল। উনিও খানিকটাতেই বিশ্বাসী মনে হচ্ছে, উনি পুরোপুরি প্রেমটা দেখাবেন না, খানিকটাই দেখাবেন। বাট এই খানিকটার মধ্যে অদ্ভুত মজা পেয়েছি আমরা কাজ করতে গিয়ে। মিস্টার মুখার্জি, দিস মিনস ইউ। ও নাইস, আবার মুখার্জি। তোমার সাথে মুখার্জি কানেকশনটা খুব ভালো রয়েছে। হ্যাঁ, জীবনে মানে আমার মনে হয় ওই নামটার সাথে আমার কোথাও একটা বলে না কি নিউরোলজিক্যাল বোধহয় ম্যাচ আছে। রাইট। আচ্ছা, এই যে আমি তোমার ইন্টারভিউ নিতে বসেছি এবং আজকে না সত্যি কাজ নিয়ে কথা বলবো, তার কারণ তোমার কাজ প্রচুর আমরা দেখেছি এবং কাজ নিয়েই সবসময় গল্প হয়, কিন্তু ব্যক্তি মানুষ হিসেবে আমি একটু তোমায় চেনার চেষ্টা করবো। তো সেই ক্ষেত্রে জানতে চাই, এই যে আমি তোমার ইন্টারভিউ নিচ্ছি, এই জায়গাটা তোমারও হওয়ার কথা ছিল। ইয়েস। হ্যাঁ, মানে আমার প্রাথমিক শিক্ষা আমার যাই হোক, আমার হায়ার এডুকেশন ওয়াজ ইন জার্নালিজম। তো প্রাথমিক শিক্ষা ওয়াজ ইন সায়েন্স, তারপরে জার্নালিজম শিফট করলাম। আর আমার ডিগ্রিটা অদ্ভুত হচ্ছে বিএসসি ইন মাস কমিউনিকেশন, যেটা মানে ভগবান আর কি যেভাবে মানে আর কি ভাষার ব্যবস্থা করে দিয়েছে সবার কাছে। তো হ্যাঁ, ইউনিক, বেশ ইউনিক। তো আই ওয়ান্টেড টু বি এ জার্নালিস্ট, যারা জানে, যদিও এন্টারটেইনমেন্টে নয়, আমার ছিল একটু স্পোর্টস বা ফুডের দিকে যাবো, কারণ খেতে ভালোবাসি আর ফুটবলের পাগল ফ্যান আমি। বাট ওই ডেস্টিনির একটা অন্য প্ল্যান ছিল, আমাকে এইদিকে ধাক্কা পাঠিয়ে দিল। কিভাবে ধাক্কাটা এলো? কারণ এই পুশটা তো একটা সত্যি দরকার হয়। জোরসে ধাক্কা খেয়েছি আমি। না, আসলে কলেজে যেটা হয় হলো, আমরা সবাই এটা এক্সপিরিয়েন্স করেছি, আমাদের কলেজে প্রফেসরসরা আমাদের অনেকটা শেপ করে। তো আমার একজন প্রফেসর আছেন, শ্রীমান গোপালন মল্লিক। উনি বেশ প্রথমে ধরে জার্নালিজম থেকে আমাকে টেনে নিয়ে তোমাদের ফিল্মের প্রতি একটা আন্ডারস্ট্যান্ডিং আমি দেখতে পাচ্ছি। তখন আমরা ফিল্ম স্টাডিজ করতাম, খুব থিওরিটিক্যাল সাবজেক্ট। তো বলে তোমার একটা আন্ডারস্ট্যান্ডিং আমি দেখতে পাচ্ছি, তুমি এটা নিয়ে একটু ভাবতে পারো ইন দ্য ফিউচার। তো আমি তখনও মানে অভিনয় হিসেবে ওটাকে দেখিনি। তারও আগে যদি দেখি, তাহলে আমার স্কুলে একজন টিচার ছিলেন, মিস্টার ইন্দ্রাশিস লাহিড়ী, উনি আর নেই, গড রেস্ট হিজ সোল। উনি বেশ পুশ করেছিলেন যাতে আমি অভিনয় করি। উনি নিজে খুব বিখ্যাত প্লে রাইট ছিলেন, এই তো জীবন বলে একটা সিরিয়াল হতো ইটিভিতে, উনি ডিরেক্ট করতেন। তো হি ইজ ভেরি ওয়েল নোন। তো উনি আমার ভাগ্যবশত আমার ক্লাস টিচার ছিলেন স্কুলের। তো উনি বেশ আমাকে স্টেজে তুলেছিলেন, চেকভের নাটক করতাম আমরা। উনি বলেছিলেন যে আমার বোধহয় অভিনয়টা নিয়ে ভাবা উচিত। পরে আমার বাবা মাকেও বলেছিলেন ওনাকে, যেহেতু আমি এত বাদরাম করতাম, আমার মার্কস পড়ে যাচ্ছিল, অভিনয় বেশি করছিলাম অন স্টেজ। তো তখন বাবা মাকে ডেকে, তখন বাবা বলেছিল দরকার নেই, করা করতে দিচ্ছিল না। বাবা মাকে ডেকে বলছিল আপনারা ভুল করছেন না, তো অভিনয়টা করতে হবে। তো কাট্টু কলেজে গোপালন স্যার আমাকে বললেন ছবি নিয়ে ভাবো। সিরিয়াসলি আমি স্টার্ট করলাম পড়াশোনা ইত্যাদি। পরে ভাবলাম যে অভিনয়টা তো স্টেজে করি মজার জন্য, সেটা মজার জন্যই থাক, দেখি যদি কোনোদিন কিছু হয়। ইচ্ছে ছিল অভিনয় করার, বাট আমি জানতাম না কিভাবে করবে। তো উনি বেশ আমাকে স্টেজে তুলেছিলেন, চেকভের নাটক করতাম আমরা। উনি বলেছিলেন যে আমার বোধহয় অভিনয়টা নিয়ে ভাবা উচিত।
পরে আমার বাবা মাকেও বলেছিলেন ওনাকে, যেহেতু আমি এত বাদরাম করতাম, আমার মার্কস পড়ে যাচ্ছিল, অভিনয় বেশি করছিলাম অন স্টেজ। তো তখন বাবা মাকে ডেকে, তখন বাবা বলেছিল হয় দরকার নেই করা, করতে দিচ্ছিল না, তো বাবা মাকে ডেকে বলছিল আপনারা ভুল করছেন না, তো অভিনয়টা করতে হবে। তো কাট্টু কলেজে গোপালন স্যার আমাকে বললেন ছবি নিয়ে ভাবো। সিরিয়াসলি আমি স্টার্ট করলাম পড়াশোনা ইত্যাদি। পরে ভাবলাম যে অভিনয়টা তো স্টেজে করি মজার জন্য, সেটা মজার জন্যই থাক, দেখি যদি কোনোদিন কিছু হয়। ইচ্ছে ছিল অভিনয় করার, বাট আমি জানতাম না কিভাবে করবো, মানে আমি কিছুই জানতাম না। অভিনয় জগতে আমার দূর দূরান্তে কেউ নেই, তো আমার কোনো গাইডেন্স সেই অর্থে কিছু না। আমার প্রফেসরও থিওরিটিক্যালি ব্যাড ছিল, মানে হি ওয়াজ নট লাইক প্র্যাকটিক্যাল। ওনার ছেলে যদিও খুব ফেমাস ডিওপি, বাসব মল্লিক, বাট উনি আমাকে থিওরিটিক্যাল সাইডটাই আর কি খুব জোরে ধরিয়েছিলেন। তো পড়াশোনা করতে 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 মাস্টার্স এ ফিল্ম স্টাডিজ নিয়ে পড়লাম, মাস কমিউনিকেশনটা তাও বজায় রাখলাম, দুটো মাস্টার্স পড়েছি, আমার পড়া কপাল। যাই হোক, সকালে বিকেলে দুবারই ক্লাস করতাম। তো করতে 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 সামহাউ এট ওয়ান পয়েন্ট মিস্টার মুখার্জি, নট রাহুল মুখার্জি বাট মিস্টার সৃজিত মুখার্জি, ওনার টিম থেকে একটা ডাক এলো, দে ওয়ার লুকিং ফর সামবডি। কারণ ওদের টিমে ওপেনিং ছিল। আমি কি মনে হয়েছে ইন্টারভিউ দিতে গেছি, ইন্টারভিউটা দিলাম, দেখলাম পরের দিন থেকে মোটামুটি কাজে লেগে পড়ছি। প্রথম প্রজেক্ট যেটাতে অবজার্ভ করছি রাজকাহিনী, তো বছর দেড়েক ওইখানে ছিলাম। হঠাৎ করে কেউ আমার কোন বন্ধু কোন চ্যানেলে গিয়ে আমার ছবি দেখিয়ে দিয়েছে, ওরা ফ্রেশ ফেস করছিল, ছবি দেখিয়ে দিয়েছে, ওরা ডেকে পাঠিয়েছে। আমি অডিশন, তস্য খারাপ অডিশন দিয়েছি, জঘন্য অডিশন দিয়েছিলাম, তখন কাঁপতে 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 অডিশন দিয়েছিলাম। কিন্তু সামহাউ ওদের কি মনে হয়েছে, ওরা সিলেক্ট করেছে, এবং তারও 1 বছর পরে আমি আমার ডেবিউ করি। কিন্তু কোথাও একটা ইচ্ছাটা ছিল, আর ইচ্ছা থাকলে সেটা কোথায় ইচ্ছাটা যদি না থাকতো আমি কাঁপতাম না, বিকজ আমরা ভয় তখনই পাই যখন আমরা কোনো কিছু চাই আর সেটা হারিয়ে যাওয়ার একটা ভয় থাকতে পারে। তো কাঁপতে কাঁপতে অডিশন যখন দিচ্ছিলাম, ভালো লাগছিল, কারণ কোনোদিন ভাবিনি জীবনে যে আমি সেই অব্দিও পৌঁছাবো। আমার অ্যাকচুয়ালি জীবনটাই তাই, প্রত্যেক স্টেপে গিয়ে ভাবছি আমি তো কোনোদিন ভাবিনি যে এই অব্দি পৌঁছবো। আনপ্রেডিক্টেবল বিষয় হবে। আনপ্রেডিক্টেবল তো আমাদের কাজ, So, সেটা নিয়ে বলার কিছু নেই, বাট এভরি স্টেপ ফরওয়ার্ড হ্যাজ বিন, আমি কোনোদিন ভাবিনি যে আমি অব্দি পৌঁছবো। আমি তুমি প্রত্যেকদিন এক্সপ্লোর করছো বলা যেতে পারে। Yes, একটা yes. চ্যাপ্টারে প্রত্যেকটা হ্যাঁ, মানে কিরকম আমি বলছি, আমি যখন প্রথম আমার একটা চ্যানেল লক করে কোনো কিছুর জন্য, আমাকে 1 বছর, মানে আমি বসেছিলাম ফর দ্যাট লঞ্চ, বাট ইট নেভার হ্যাপেন্ড। তারপর আমাকে কন্ট্রাক্ট থেকে রিলিজ করে দেওয়া, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট বিগ ফেলিয়ার। তখন আমি ভেবেছিলাম যে এরে, এত কাছে এসেও পারলাম না, হলো না। তখন মনে হয়েছিল চলো এই অবধি তো পৌঁছলাম, বিশাল ব্যাপার। বাট ওই একটা ডেস্টিনি থাকে, টেনে নিয়ে গেছে। তখন the first person who actually gave me a chance without even taking an audition was incidentally Mr. Snehasis Chaudhary. জিতে স্ত্রী বলে সিরিয়ালে আমার ডেবিউ নিয়ে আমার অডিশনই নেয়। আর আমি আজ পর্যন্ত বুঝিনি কেন, আজ পর্যন্ত আমি জানিনি কেন। আমি জিজ্ঞেস করলাম নেগেটিভ করবে, একদম পজিটিভ নেগেটিভ খাই মাথা দাঁড় কিছু বুঝি না। হ্যাঁ, অভিনয় অভিনয়, অভিনয়টা করছি। পরের দিন থেকে শুরু, ভেরি ভেরি গ্রেটফুল টু ফর whatever has happened. I think ওই দিনটা না হলে আজকে হতো না। তো তখন ভেবেছি যে চলো ভাই, আমার একটা চ্যানেলে ডেবিউ করছি, নেগেটিভ ক্যারেক্টার তো কি হয়েছে, ইউজি তো বুঝিস। তারপরে প্রায় 2 বছর হয়ে গেল, উইদিন 6 মান্থস আমি সেকেন্ড সিরিয়াল করি, দুটো সিরিয়াল একসাথে করি, সিরিয়াল একসাথে করছি, হিরো হয়নি যদিও, আসলে এই অবধি তো পৌঁছেছি। দুটোতেই নেগেটিভ ছিলাম। তারপরে সিরিয়াল দুটো শেষ হলো, তবে লিড করছি হঠাৎ করে। তখন মনে হয়েছে আরে ব্রেক কার্ডে নেই, ঠিক আছে এই অবধি তো পৌঁছেছি। তারপরে দেখছি ব্রেক কার্ডে উঠলাম। তো এই করতে 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 ছবির ডেবিউ হলো, তখন মনে হলো এবার এই অবধি তো পৌঁছেছি। ছবির পোস্টারে উঠলাম, অবধি তো পৌঁছেছি। তারপরে একটা পয়েন্টে গিয়ে প্রথম বম্বেতে বিজ্ঞাপন করলাম, মনে ভাবছি এই অবধি তো পৌঁছেছি। তারপরে প্রথম সিরিজ করলাম, এই অবধি তো পৌঁছেছি। এখন প্রথম ছবি হয়তো হবে, তো এখনো ভাবছি যে যদি না হয় তাও এই অবধি তো পৌঁছেছি। তোমার না কথা শুনে একটা জিনিস মনে হলো, এবং বরাবরই রাহুল দাসের সাথে যতবারই কথা হয়েছে ততবারই কখনো এই আক্ষেপ, ওই মন খারাপ, এটা নিয়ে কখনো শুনিনি, যেটা সব থেকে পজিটিভ পয়েন্ট। মানে তোমার সাথে কথা বললে বোঝা যায় যে তুমি কখনো ডেস্টিনি নিয়ে ভাবোই নি, তাই জন্য জার্নিটা না এনজয় করতে করতে তুমি এলে প্রত্যেকটা মুহূর্তে। ভাবিনি বলাটা ভুল হবে, প্রথম দিকে এবার হয়েছো? প্রথমে প্রথমে ইট জাস্ট হ্যাপেন্ড, আমি মানে যা হচ্ছে সেটাতেই খুশি। পরে তারপরে ইচ্ছা আকাঙ্ক্ষা গুলো বাড়লো, এক্সপেকটেশন বাড়লো।
হার্ট হয়েছি, ইয়েস ইয়েস, মারাত্মক ভাবে। বিকজ আই থিঙ্ক ফর দ্য লার্জেস্ট অ্যামাউন্ট অফ টাইম, এটা আমি কোনোদিন মুখ খুলে বলিনি, বাট আজকে বলছি, আই নেভার ফেল্ট এট হোম ইন দ্য ইন্ডাস্ট্রি। মানে খুব উইয়ার্ড শোনাবে, বাট আই অলওয়েজ ফেল্ট লাইক অ্যান আউটসাইডার। মানে আমি আমি কিছু বুঝতাম না এটা কিভাবে কাজ করে, ওটা কেন হয়, এটা না করলে ওটা কেন হবে, নেভার আন্ডারস্টুড এনিথিং। আমি খুব সিম্পল মাইন্ডেড ইন সার্টেন ওয়েজ, অ্যাটলিস্ট ছিলাম। এখন ইটস ডিফারেন্ট, এখন ব্যবসাটা বেটার বুঝেছি, সো এখন একটু অন্যভাবে দেখি সবকিছু। বাট ওই সিম্পলিসিটির জায়গা থেকে আই কুড নট আন্ডারস্ট্যান্ড এনিথিং, কিছুই বুঝতে পারতাম না যেটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে না। বিহেভিয়ার, পিপলস অ্যাটিটিউডস, বিহেভিয়ার্স, সবাই না, জাস্ট আ সেগমেন্ট। বাট কোনোদিন মানে অভিনয়ে যেরকম স্টেজে যখন করতাম তখন মনে হতো এটা ঘর, এটা বাড়ি, দিস ইজ হোম। নেভার ফেল্ট এট হোম অন স্ক্রিন। পরে রিয়েলাইজ করলাম যে ইটস নট অ্যাবাউট ফিলিং এট হোম, ইটস অ্যাবাউট মেকিং আ হোম। তো আজকে দ্য অনলি ওয়ে আই ক্যান মেক মাই হোম ইজ ইফ আই রিচ দ্য টপ। তো সেটার জন্য পুশ করছি। বাট মানে সেই বাচ্চা ছেলেটাকে যদি আমি জিজ্ঞেস করি আজ থেকে 10-15 বছর আগে, যে ছেলেটি আর কি প্রথম কলেজ থেকে বেরিয়ে কাজ করতে শুরু করছে, তার ইচ্ছে আকাঙ্ক্ষা গুলো আর আজকে এই ছেলেটার ইচ্ছে আকাঙ্ক্ষা অনেকটা ডিফারেন্ট। বিকজ সে অনেকটা সিম্পলি জিনিসটা দেখেছিল, এখন আর সিম্পলি আমি জানি না কি বলতে কি কোথায় চলে গেলাম, মানে ইটস ওকে, ভেসে গেছি। আমরা জাস্ট গল্প করছি তো, ইটস ওকে, অ্যাবসলিউটলি। আমি যদিও বা ভেবেছিলাম তোমার প্রেম নিয়ে কোনো কথা বলবো না, কারণ এটা তুমি কোনোভাবেই মানে বলে না লুকিয়ে রাখা, চেপে রাখা, সেটা বলনি, একদম ওপেন সেটা সবার সামনে। হ্যাঁ, বাট এই যে হোমের কথাটা বলি, সেখান থেকেই বলি, তাহলে কি সেই জায়গাটা কোথাও একটা ওই মানে বাড়ির ফিলিংটা পেয়েছে বলে এই সম্পর্কটা এগিয়ে যাওয়া? that goes without saying, but আমি অলওয়েজ এটা বলবো যে ফিলিং এট হোম উইথ হোয়াট ইউ ডু and feeling at home with all the people who are there with you, এটা দুটো আলাদা জিনিস। আমি বরাবরই চেষ্টা করেছি আমার বাড়ির লাইফ আর আমার কাজের লাইফটাকে সেপারেট রাখার। আচ্ছা, আজ পর্যন্ত বোধহয় আমার বাবা মাকে তোমরা কোনোদিন কোনো ইয়েতে দেখো, বিকজ দে অলসো আর ভেরি মানে শাই ইন দ্যাট ওয়ে। বাট আমিও চেষ্টা করেছি যে ওদেরকেও প্রোটেক্ট করা ফ্রম দ্য লাইমলাইট, বিকজ ওরা অভ্যস্ত নয়, ওরা দূরান্তে এটার সাথে, ওরা কালচারালি অলওয়েজ এজ আ হবি ইনক্লাইন্ড ছিল, নেভার এজ আ প্রফেশন। তো ওরাও অনেক কিছু বোঝে না, তো আই কিপ দেম প্রোটেক্টেড লার্জলি। মাই ফ্যামিলি লাইফ ইজ ভেরি ডিফারেন্ট। সম্পর্কের জায়গা থেকে আই উড সে ইয়েস, ডেফিনেটলি আই ফিল এট হোম। মানে আমাকে ফিল এট হোম করানো হয়, বাহ, কমফর্টে রাখা হয়, সো ইট মিনস আ লট, ইট মেক্স দ্য হোল, ইট মেক্স আ হিউজ অ্যামাউন্ট অফ ডিফারেন্স। তো একটা কোথাও সামওয়ান টু ফাইট দ্য ওয়ার্ল্ড উইথ একটা ফিলিং হয় না, সেটা পেয়েছি, সো দ্যাট মেক্স মি রিয়েলি হ্যাপি। তুমি একটু আগে একটা কথা বলছিলে যে এখন বিজনেসটা বুঝতে শুরু করেছে, সেজন্য অনেকটা তোমার এখন ফিলিংসটা অন্যরকম ভাবে চেঞ্জ হয়েছে। কিন্তু তুমি যে জায়গাটা পৌঁছেছো সেই জায়গাটা এখনো পৌঁছানোর জন্য অনেকে স্ট্রাগল করে যাচ্ছে। তো সেই জায়গাটা পৌঁছে তোমার যখন পিছন ফিরে তুমি দেখো, তখন কি মনে হয় যে তোমার এই কনসিস্টেন্সিটাই থাকাটা বেটার নাকি কুইক গ্রোথ কোনটা হলে বেটার? আই ডোন্ট ফিল আই অ্যাচিভড এনিথিং। আমার সত্যি মনে হয় আমি কিছুই অ্যাচিভ করি, বিকজ আমার থেকে অনেক বেশি অনেক অ্যাচিভ করেছে। সেটা তো খারাপ লাগার জায়গাটা হবে। খারাপ লাগার জায়গা ঠিক নয়, এটা আমাকে এটা বোঝাচ্ছে যে there is a long way to go. একভাবে আই কুড সে যে আমি এটাকে ধরি ইন আ ওয়ে অফ কিপিং মি গ্রাউন্ডেড, কারণ এটা আমার ফ্যামিলিও আমাকে বলে ইউ মেড প্রগ্রেস বাট ইউ হ্যাভ নট রিচ দেয়ার, তো পুশ হার্ডার। সো ওভারনাইট কিছু হয় না। আমি এইভাবে এক্সপ্লেন যদি করি, যে কোনো জিনিস তুমি যদি খুব ফোর্স দিয়ে উপরে ছোড়ো, সেটা ততটা ফোর্সেই না, ততটা তাড়াতাড়ি নামবে যতটা তুমি ছুড়েছো। ইটস অ্যাগেন সায়েন্স, লাইফও তাই। যে এইভাবে জিনিস পেয়েছে না, সে এইভাবে জিনিসটা হারিয়েছে। আমার প্রথম দিকে খুব দুঃখ ছিল যে আমি খুব লেট স্টার্ট করেছি। আই স্টার্টেড ওয়ে ইনটু মাই ডিপ ইনটু মাই 20s, যেখানে আমার কন্টেম্পোরারিরা 18-19-20তেই শুরু করে দিয়েছে। তখন মনে হতো যে একটু বোধহয় ভুল হয়ে গেছে। এখন মনে হয় না, আমি যদি তখন এই সাকসেসটা পেতাম, আমি ধরে রাখার কায়দাটাই জানতাম না, হারিয়ে ফেলতাম সবকিছু, বিকজ আমার ম্যাচুরিটিটাই ছিল না, পার্সোনালিটি ফর্ম হয়নি, কিছুই হয়নি। মানে এখন যেরকম আমি কেউ ভুল বোঝাতে পারি, আই নো উইচ ওয়ে আই হ্যাভ টু গো, আমি কি চাই, কি অ্যাচিভ করেছি, কতটা অ্যাচিভ করা বাকি, কিভাবে যেটা আছে সেটাকে ধরে রাখতে হয়, এবং যেটা অ্যাচিভ করতে হবে সেটা পিছনে কি করতে হবে। ক্যালকুলেশনটা ক্যালকুলেশন ইজ ভেরি ইজি,
বিকজ এখন সেই মেচুরিটিটা আছে। সো নাথিং রিয়েলি হ্যাপেন্স ওভারনাইট, এভরিথিং ইজ আ বিল্ড আপ। আই থিঙ্ক কেউ কোন এক জার্নালিস্ট ভেরি প্রিমেচিওরলি 4 বছর আগে বলেছিল যে তুমি তো তোমার সেই পিক অব্দি পৌঁছতে পারলে না, এই কথাটা বলেছিল। একই কথা বলেছিল যে আমার ক্যারিয়ারে 4 বছর হয়েছে, 5 বছর হয়েছে, হাউ ক্যান আই ইভেন থিঙ্ক। সো ইট টেক্স টাইম, যেটা টাইম নিয়ে তৈরি হয় সেটা অনেক দিন থাকে। সো এখন যদি আমি 4 বছর আগের কথা ভাবি, মেড আ হিউজ জাম্প ফ্রম দেয়ার। তো it's happened over time and I'm happy it has happened over time. So consistency is important. Don't expect overnight growth. Keep improving. আমি ওই প্রথম দিন যে কাঁপছিলাম সেই কাঁপুনিটা ছাড়তে বোধহয় আমার 4 বছর হয়ে গেছে বা 5 বছর হয়ে গেছে। এভরিডে খালি ভাবতাম যে ইমপ্রুভমেন্টটা কোথায় হয়েছে দেখে নিতাম, হ্যাঁ এইটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে, এক পাই গিয়েছে তো ব্যাস যথেষ্ট। স্লো বাট স্টেডি। That's it. Slow but steady. So anything that is built over time, I feel will stay. I mean, I'm hoping whatever I'm building now is going to stay. তুমি যদি কাপুনি কথাটা বলি এবং তুমি স্টেজে অভিনয় করে এসেছো, এবং স্টেজে আমি যতটা জানি শিল্পীরা পা রাখার আগে যখনই তার কোনো যে গান হোক, নাচ হোক, অভিনয় হোক, যেটাই ডেলিভার করতে যান, স্টেজে ওঠার আগে কিন্তু সকলেই হাত পা একটু কাঁপে। সেটা তো বোধহয় স্বাভাবিক। না, আমার কাঁপে। সত্যি? কাঁপে। আমি বললাম স্টেজ অলওয়েজ ইউজ টু ফিল লাইক। হ্যাঁ, তুমি বলছিলে একটু আগে, সেটাই আমার একটা রিচুয়াল ছিল, আমি এটা কেউ জানে না, তা আমার কয়েকজনেরা জানে। রিচুয়ালটা ছিল পর্দা যখন ডাউন থাকতো, অডিয়েন্স যখন বসে গেছে, স্টেজের মাঝখানে গিয়ে জাস্ট হাত দুটো তুলে চোখ বন্ধ করে দাঁড়াতাম, জাস্ট এই এনার্জিটা নিতাম 2 মিনিট, দ্যাটস ইট। ওই যে আমি রিচুয়ালটা করে নিতাম, তারপরে কোনো কাঁপাকাঁপি কিচ্ছু না। আর স্টেজের সবচেয়ে পাওয়ারফুল ফিলিং যেটা আমার মনে আছে ইজ দ্য ফার্স্ট লাইন। ফার্স্ট লাইনটা যখন আমি বলছি, সেটা যদি আমি হিট করি রাইট, তখন কারোর ক্ষমতা নেই আমার আটকা, তখন আমি ফ্লাইং। ওই প্রথম লাইনটা রাইট মারা পর্যন্ত ওয়েট করতে হতো, তাও আই নেভার ইউজ টু ফিল স্কেয়ার্ড। নট বিকজ মানে আমি চাইতাম না স্টেজকে, অফকোর্স আমি স্টেজকে চাই, ভালোবাসি, বাট মনে হতো এ তো নাই না, একটা অদ্ভুত কনফিডেন্স নিয়ে কাজ করতাম। সেই কনফিডেন্স এখন স্ক্রিনের সামনে আছে। আমার মনে হয় সেটা আমার অভিনয়তে দেখা যাবে, যারা আমার আজ থেকে 5 বছর আগেও যারা আমার কাজ দেখেছে, they'll see a stark difference এখন আর তখনের মধ্যে, because now I feel যে তখন নাই রাখা। তো এই ফিলিংটা ইট ওয়াজ দেয়ার ফ্রম দ্য ফার্স্ট ডে অন স্টেজ, কারণ এটা অনেকে জানেন আমি 5 বছর বয়স থেকে স্টেজে, সো ইট ওয়াজ অলওয়েজ দেয়ার, ইট ওয়াজ নর্ম, এন্ড এখানে এখন আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। আচ্ছা, এই যে কথাটা বললে, একটা খুব সুন্দর জিনিস আমরা দেখেছি যে সময়ের সাথে অনেক কিছু পরিবর্তন ঘটে। ঠিক যেরকম ভিলেন বলতে আমাদের মাথায় যেটা আগে থাকতো, সেখান থেকে তুমি কি সুন্দর দেখেছো সুদর্শন খলনায়ক হয়েছে। মানে এটা তো মানে ভাবাই যায় না, এরকম একটা সুদর্শনটা একটা তকমা, আবার খলনায়ক দুটো একসাথে মিক্স করে কিভাবে? আশিস চক্রবর্তী ইজ দ্য পারসন দ্যাট ইউ হ্যাভ টু ক্রেডিট, বিকজ উনি আমাকে প্রথম খলনায়কের জায়গাটা দিয়েছেন। হি স ইট, উনি ক্লিনলি বোঝা যাচ্ছিল, হি কমপ্লিটলি স ইট, বিকজ উইদাউট অডিশন তোমাকে। ইয়েস, পরে আমি জানতে পারলাম যে সবাই এই আইডিয়াতে ছিল যে ও তো রঘুবরন, আর আমি রঘুবরনকে দেখে বড় হয়েছি অন টিভি, মানে সিনেমাগুলোতে টিভিতে চলতো ডাব করে, দেখে বড় হয়েছি। আর তখন আমাকে মনে হতো সত্যি ওই ক্যারেক্টারটা ওয়াজ ভেরি রঘুবরন, স্ত্রীতে যে ক্যারেক্টারটা প্লে করেছিলাম। হি স ইট, গ্রেট ভিশন। আর তারপরে ভেঙে বেরোনোটা ওয়াজ ভেঙে বেরোনোটা টাস্ক হয়ে গেছিল, বাট বিকজ অফ দ্য ওয়ে আই স্টার্টেড, এখন আই ক্যান ডু এনিথিং। আমাকে কেউ হিরো বানাতে পারে, রোমান্টিক হিরো বানাতে পারে, রম-কম হিরো বানাতে পারে, খুনখার ভিলেন বানাতে পারে, and now it's become fun. আমি এই একটা রম-কম করলাম, এবার একটা সিরিয়াস হিরো করছি, তারপরেরটা উইল বি a complete out and out dark character, তারপরে যে ক্যারেক্টারটা করবো সেটা দেখে লোকেরা আঁতকে উঠবে। আমি এর আগে কাঁপাতে এসেছি কিনা, বাট কেউ বোধহয় ধারণাই করতে পারবে না যে আমাকে দিয়ে এই ক্যারেক্টার করা হবে। এইটাই তো দরকার, এটাই তো তুমি স্বপ্ন দেখেছিলে আর কি। এইটা আর একটা স্বপ্ন দেখেছিলাম, সেটাতে দেখেছি। আমরা দেখবো, কারণ এখনো তো স্বপ্ন দেখলে সেটা তো পূরণ হওয়ার একটু বাকি থাকেই, আর স্বপ্নটা পূরণ হলে আমরা সবাই জানতেই পারবো। না হয় তখন এটাই মনে হবে যে এত দূর তো পৌঁছেছি, আর কি। এক্স্যাক্টলি, খাকিতে পৌঁছে যাওয়া, সেটাও একটা বড় ব্যাপার আর কি। আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না আমার কাস্টিংটা হয়েছে কি করে। তো একটা গল্প আছে এখানে। তো আমি এখানে
টুম্পাদিরা কাস্টিং করছিল, সুদীপ্ত চক্রবর্তী কাস্টিং। তো ওরা আমায় ডেকেছে, সবাইকে ডেকেছিল কলকাতার হ্যালো, আমার সব বয়সী ছেলে নেই যে অডিশন দেয়নি ওর খাকি। আমরা সবাই গেছি, অডিশন দিয়েছি, অডিশন ক্লোজ হয়ে গেল, অফ মানে ডান, আমাকে জানিয়ে দিয়েছে যে অডিশন হ্যাজ বিন ক্লোজড, উই হোপ টু ওয়ার্ক উইথ ইউ ইন দ্য ফিউচার। ওমা, তার 1 মাস পরে আমার কাছে কল আসে, টুম্পাদিরা ফোন করে, অফিস থেকে ফোন আসে যে তোমার নাম্বার নিয়েছে। কেন, কাস্টিং তো শেষ হয়ে গেছে। না, আমার নাম্বার নিয়েছে, একবার কথা বলো, রাজাকে ফোন করো। ফোন করে বললো, তখন বললো যে ক্যারেক্টারের জন্য অডিশন দিয়েছিলাম সেই ক্যারেক্টারটা হচ্ছে না, বাট অন্য একটা ক্যারেক্টার ইন দ্য স্টোরি, এখানে নীরজ স্যার হ্যাজ লাইকড মাই অডিশন ফর দ্যাট। আমি তো ওটার অডিশন দিইনি, তো বললো হিজ লাইক ইউ ফর দ্যাট। কি করতে হবে, ওরা একটা টেস্ট নিল আমার থেকে করে, ওদের টিম বসে কলকাতায় দেখা করলো করে, হয়ে গেল জিনিসটা। মানে আমি আজ পর্যন্ত আই ডোন্ট নো হাউ ইট হ্যাপেন্ড। এবং গ্রেট, মানে আমি অনেকে বলেছে ওইটুকু দেখে মন ভরেনি আর এভরিথিং, বাট আমি বলবো যে আমি যদি একটা টক টু মাই 12-year-old সেলফ, 12 বছরের বাচ্চাটার সাথে যদি কথা বলি, সেটা আমি ছিলাম তখন, ওদের স্বপ্ন দেখেছিলাম একটা সুপার স্লো মোশনে গুলি খেয়ে মরবো অন স্ক্রিন, কি মজা লাগবে দেখতে। মরিনি, এবং তারপরে অনেকগুলো সিনগুলোতে অ্যাটলিস্ট আমার দেখা গেছে, বাট তখনও মনে হয়েছে যে এই অব্দি কজন পৌঁছেছে। তো আই এম ব্লেসড, করতে পেরেছি। আই হ্যাড দ্য টাইম অফ মাই লাইফ, সুপার স্লো মোশনে পড়েছি, এখনো হাসি বন্ধুদের সাথে বসে ওই সিনটা দেখে। এবং সবাই বলে ভালো হয়েছে, বাট কতটা খাটনি ছিল এটা পিছনে? খাটনি কিছু না, ওটা শুটের দিন আমার হজম হয়ে গেছিল, বিকজ জীবনে প্রথমবার 6খানা ক্যামেরায় শুট হয়েছে, 5খানা ক্যামেরায় শুট হয়েছিল, এত বড় একটা জায়গা, বম্বের মাঝখানে দাঁড়িয়ে, পাশে চিত্রাঙ্গদা সিং দাঁড়িয়ে, তাকে দেখে আমরা বড় হয়েছি। এখন যদি আমি ওনাকে বলি তো তো ক্রেজি, বাট তার থেকেও বেশি ছিল এত লোকের জমায়েত। এবং একটা ইনসিডেন্ট ঘটেছিল যেটা অফকোর্স রিয়েলি লেফট সামথিং গুড ফর মি। তো আমি কয়েকটা শটে কয়েকটা জায়গায় ভুল করেছিলাম, এবার আমার ভুলের জন্য বাকি জুনিয়র আর্টিস্টরা যারা ছিল তারা ঝাড় থাকছিল, আমি ইমিডিয়েটলি সবাইকে আটকেছি, যেন ভুলটা আমার ছিল। তো ওরা হাঁ করে তাকিয়ে আমার দিকে, যখন শেষ হয়েছে শুট, ওরা আমার মেকআপ ম্যানের সামনে দাঁড়িয়েছিল, অদ্ভুত ভাবে এতজন লোক দাঁড়িয়ে, আমাদের কলকাতায় এটা মানতে পারছি, কলকাতা আমার সবাই চেনে, বাট বম্বেতে আমি বুঝতে পারছি না কেন প্রথম কাজ। मामला ऐसे बोलते थे नहीं आपके साथ तस्वीर लेना है, तो आप तो मुझे पहचानते ही नहीं हो, कैसे तस्वीर लोगे? नहीं, ये तस्वीर हम लेंगे, हम बता दे रहे हैं आपका बहुत अच्छा जाएगा। क्यों? नहीं, आपने जो अच्छा बर्ताव किया हमारे साथ, তো ওটা একটা মেমরি নিয়ে চলে এসেছি আমি। মানে ভাব, মানে আমি বিশ্বাস করো, মানে আই এম নট কিডিং, ওই যে আমি হ্যাপিনেস পেয়েছি, পুরো সিনটা করে হতো হ্যাপিনেস নিতে, যে কারোর ভালো লেগেছে, যে আমি তার সাথে ভালো ব্যবহার করেছি, যেটা আমার খুব ন্যাচারালি আসে, বিকজ আই হ্যাভ বিন রেজড দ্যাট ওয়ে, আমার বাবা আমাকে যেভাবে জন্ম করেছে। তো আই থিঙ্ক খাকির মেমোরিটা was more about the people that I met than the show itself. নীরজ পান্ডে, যার ছবি দেখে আমি ফিল্ম স্টাডিজ করেছি, সামনাসামনি হাত ধরে তাকে বলা ফ্যান, এবং তার আমাকে বলা I saw the scene that you did, looks very good, মন মে লাড্ডু ফুটা। চিত্রাঙ্গদা সিং এর সাথে বসে একটা মেকআপ রুম শেয়ার করে এতক্ষণ কথা বলা, কে ভেবেছিল? আমি ভেবেছিলাম, ভাবিনি। এখন জল ভাত মনে হচ্ছে, হয়ে গেছে, এখন হয়ে গেছে। বাট যখন এটা আমার হাতের সামনে ছিল না, ইট ফেল্ট লাইক সামথিং হয়েছে। এখন তারপরে আই থিঙ্ক ইভেন মোর, খাকির সময় ঠিক একই সময় যখন খাকি রিলিজ করেছে, আরেকটা জিনিস রিলিজ করেছিল, যেটা অবভিয়াসলি কেউ মানে অতটা আই থিঙ্ক সাম পিপল রিমেম্বার, আদানির একটা অ্যাড বেরিয়েছিল, যেটা আমার প্রথম বম্বের অ্যাড, প্রথম নয় দ্বিতীয় বম্বের অ্যাড, বাট প্রথম অ্যাড যে এত লোকেরা যে দেখেছে, তো ওটা পীয়ূষ পান্ডে, লেজেন্ড অফ অ্যাড ফিল্মস রাইটিং, পীয়ূষ পান্ডের লাস্ট লেখা। আমি ভেবেছিলাম যে আমি পীয়ূষ পান্ডের লাস্ট লেখাতে আমি কাজ করবো, কোনোদিন নয়, হয়ে গেছে। তো আই এম এনজয়িং মাই জার্নি। আমি জানি না কোন দিকে যাবো, কোন দিকে যাবো, বাট আমি এনজয়িং ইট। মানে খাকির মেমোরিজ গুলো তোমার কাছে ভীষণ খাস হয়ে রয়েছে আর কি। ইয়োর ফার্স্ট ইজ অলওয়েজ ভেরি স্পেশাল।
বম্বেতে লং ফরম্যাট ইটস মাই ফার্স্ট, আই অলওয়েজ রিমেম্বার। আচ্ছা একটু আমি বলো যে ডু ইউ বিলিভ ইন ম্যানিফেস্টেশন বা এরকম কিছু রয়েছে কি? কারণ তুমি যাই বলছো তাতে বলছো তুমি কখনো ভাবোনি। অনেকে বলে ম্যানিফেস্টেশন এখন কতটা ভীষণ ভাবে আমি শুনি আর কি। ম্যানিফেস্টেশন এই শব্দটা ধরে বা ওই ফিলিংটা ধরে যে হ্যাঁ আমি ভেবেছিলাম আমার হবেই, করেছি, ওরকম কিছু নয়। মানে অ্যাটলিস্ট টিল নাও। এই নেক্সট প্রজেক্টে যেটা এখনো অ্যানাউন্স হয়নি, অবভিয়াসলি বলতে পারবো না এটা নিয়ে কিছু, ওটা ম্যানিফেস্ট করেছি। কারণ ওটা যখন 16 বছর আগে যখন অ্যানাউন্স হয়েছিল প্রজেক্ট, প্রথমে অ্যানাউন্সমেন্ট হয়, তখন আমি প্রজেক্টটাতে আমি হলে খুব ভালো। তো এই শিওর কিছুদিনের মধ্যে সবাই জানতে পারবে। বলে দিয়ে কাজ আমি আমি ভেরি ওপেন অ্যাবাউট আমি কোথায় কি অডিশন দিয়েছি না দিয়েছি, আমি যাওয়ার কাজ যদি যাওয়ার থাকে এগিয়ে যাবে। বাট হ্যাঁ, কিছু কিছু সিচুয়েশনে যেরকম আই থিঙ্ক ইভেন ইন ইওর লাইফস কিছু লোকেদের না বলাই বেটার। কারণ তারা আবার 4টে জায়গায় বলবে, তারা আরো 6টা জায়গায় বলবে, করতে 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 এমন জায়গায় হবে যে হয়তো একটা মানুষ যে খুব একটা তোমার ফেভারে নয় সে জানতে পারবে, দেন আই ডোন্ট নো হোয়াটস গোনা হ্যাপেন। তো আমার একটা খুব ক্লোজ সার্কেল আছে যার মধ্যে আই এম অ্যাবসলিউটলি 120% ফ্রি। আর বাকি সার্কেলের বাইরে যারা আছে তাদের সাথে হ্যাঁ যেরকম যেরকম এগোচ্ছে আমি বলছি। আই ডোন্ট বিলিভ ইন হাইডিং থিংস, বাট আমি খুব মানে গায়ে পড়ে সবাই শুনি জানিস কি হয়েছে, এটা আমাদের হয়ও না আমাদের। সো কিছু বন্ধু আছে যাদেরকে যে শোন না এটা হয়েছে, এটা হয়, বাট তার বাইরে করে না। টলিউডে বন্ধু আছে? দেবা দেবাদিতা, রাতুল, এরা দুজনই। ভালো ক্লোজ সার্কেল সেটাও হয় আর কি। সবকিছুই হয়। যখন কাজের জায়গাটা এসে কমন পয়েন্ট, কাজের কথা হবে, কান্ট হেল্প ইট। বাট যে খুব খারাপ শব্দ ব্যবহার করবো, খিস্তি কামারি গুলো আমরা ওপেনলি করতে পারি না, সেটা বন্ধুদের সাথে বসে করা হয়। তো কোথায় একটা ইভেন্ট এবং যে মানে হয়তো যে কথাগুলো সবাইকে বলা যায় না সেগুলো বন্ধুদের বলা যায়, মনের ইচ্ছেগুলো হয়তো চোখে জল এনে কাঁদা যায় বন্ধুদের সাথে, একটু হাসা যায় বেশি করে বন্ধুদের সাথে, মারপিট করা যায় বন্ধুদের সাথে, এগুলো করা যেতে পারে। তো দ্যাটস হাউ ইট ইজ ডিফারেন্ট। আমি বন্ধুদের সাথে মানে খুব ওপেনলি কথা হয়, বাস দ্যাটস ইট। কাজ নিয়ে হোক, এনিথিং ইন লাইফ, মন খুলে কথা মন খুলে কথা হয়। ভালো মানুষের কথা বলছিলে যে তোমার খাকির যে মেমোরিজ তার মধ্যে থেকে ভালো মানুষের জন্য যেটা পেয়েছো সেটা তোমার কাছে আরো বেশি টাচ সেটার জন্য। ভালো মানুষের জন্য কাজ ছাড়া হয়েছে, ভালো মানুষের জন্য ঠকেছে, এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়েছে? ভালো মানুষের জন্য লোকেরা খারাপ ব্যবহার করছে। কিন্তু তুমি তো ভীষণ ভাবে চুপ মানুষটা, চুপটা হয়ে গেছো নাকি ছিলে? চুপটা অ্যাকচুয়ালি প্রবলেম। ইউ নিড টু নো হাউ টু টক। একটা লাইন কোথায় ড্র করতে হয় সেটা ইউ নিড টু নো। আমি বলছি না সবাই, বাট অনেক জায়গায় মেবি সামটাইমস when you're quiet, যখন চুপ থাকো না, তাহলে সেটা উইকনেস হিসেবে নিই। আগে এটা বিশ্বাস করতাম না, বিকজ আগে অনেক বেশি হ্যাপি গো লাকি ছিলাম। মানে প্রথম দিকে ইনফ্যাক্ট প্রথমে ইন্ডাস্ট্রিতে যখন ঢুকেছিলাম তখন একদমই চুপ ছিলাম, কারণ আমি তখন জানতাম না আশেপাশে কি হচ্ছে, আমি টেনশনে থাকতাম, তখন তুমি অবজার্ভার, কিছু বুঝতেই পারছি না। তো মানে এটা তো আমার জগতই নয়। তো তখন চুপ থাকতাম, তখন লোকেরা বলতো তুই অ্যারোগেন্ট, কথা বলিস না, বলতো না, নিজেদের মধ্যে বলতো আমার ব্যাপারে। তারপরে যখন মন খুলে কথা বলতে শুরু করেছি তখন দেখছি যে বেশি কথা বলে। তো সেটা একরকম। কাজের জায়গায় I have had misfortune of working with some people যারা ভীষণ খারাপ ভাবে হিউমিলিয়েট করেছে, because they thought যে আমি কিছু বলবো। And বলিনি ইন দ্য সেন্স কি খুব জোর গলায় কিছু বলি, বিকজ উই ওয়ার টট টু বি ভেরি নন কনফ্রন্টেশন। তো আমার প্রতি শিক্ষা তাই যে অত কনফ্রন্টেশন করার কিছু নেই, নিজের কাজের উপরে নজর রাখো, নিজের মনটা ঠিক রাখো, ডু হোয়াট ইজ রিকোয়ার্ড। তো আই নেভার সেড এনিথিং, বাট আমার কাজই আলটিমেটলি বলে দিয়েছে যা বলার, বিকজ দ্য সেম পিপল নাও হ্যাভ টু বিহেভ ভেরি ডিফারেন্টলি। বন্ধু হয়েছে মানে তখন যারা বন্ধু ছিলেন এখন তারা বন্ধু হিসেবে এগিয়ে আসে, মানে হয়েছে?
এটা পৃথিবীর সব জায়গায় এক। I think success draws a lot of friends. If you're not successful, তখন কেউই বলবে না। রাজপাল যাদব বোধহয় এরকম একটা কথা বলেছিল বোধহয়। তো রিসেন্টলি যখন আমি কোর্টে গেছিলাম, if you're successful, then suddenly everybody is your best friend. But it's very important to fail first, so that you know কে সত্যি ভালোবাসে, কে সত্যি কিছু ভালো মিন করে এগিয়ে এসছে, আর কে জাস্ট ওই সিচুয়েশনে একটু অ্যাডভান্টেজ নিতে এসছে। এটা পৃথিবী নিয়ে মানে বলছি না খালি ইন্ডাস্ট্রি, ইটস এভরিওয়্যার। তো ইটস নট ডিফারেন্ট হিয়ার। আমার ক্ষেত্রে I have had to prove a lot of people wrong. কারণ প্রথম দিকে আই থিঙ্ক অনেক লোকেরা খালি এটাই বলে গেছিল যে ওদের হয় টু মাচ অফ আ নাইস গাই, বড্ড বেশি ভালো ছিল। I have had issues with some media people যারা ধরে আমার মানে রেপুটেশন 12টা বাজানোর চেষ্টা করেছে। I have had issues. I've never said it on the face, but I have counted. মাথায় আছে। এখন দেখি similar some of those people who come forward, they are like we always wish to have faith. I know, right? হাসি পায়, I leave it at that. এগুলো কনফ্রন্ট করার কিছু নেই, এটা পৃথিবীর নিয়ম। That when you are down, people will hit you, and when you are on the up, they'll try to grab you. So তাতে অ্যাডভেঞ্চার কিছু নেই, বাট I've felt it, faced it, and I'm okay with it. আমি জানি কারণ আমার that's it. Absolutely. এতক্ষণ আড্ডা দিলাম, আড্ডা দেওয়ার সাথে সাথে আমার ফেসটা ঠিক যে দিকটায় রয়েছে আর কি, সেখানটায় এটা দেখতে পাচ্ছি। ওটা কি মানে সুযোগ যখন পাওয়া যায় তখন। আমি হচ্ছি মানে পাতি মানে প্রোক্রাস্টিনেটিং বাঙালি। আমি নিয়েছি, কয়েকদিন করেছি, আবার থেমে গেছি, আবার কয়েকদিন করি, আবার থেমে যাই। আমার ছোটবেলার খুব ইচ্ছে ছিল যে ট্রাই করি নাম এবার নানান কারণে হয়নি। ও তুমি না শিখেই? না, আমি নিজে শেখার চেষ্টা করছি নিজে থেকে, মানে উইদাউট এনি ট্রেনিং। আমার খুব ভালো লাগে কোনো কিছু স্ক্র্যাচ থেকে শেখা, মানে উইদাউট টিচার্স, মানে নিজেই একটু ঘেঁটে ঘেঁটে দেখি না কিরকম শোনায়। গিটার বাজালে এখন ওরা কাঁদবে, বাট হোপফুলি ইভেন্চুয়ালি আই বি এবল টু পিক ইট আপ। এটাও দেখার মতো কিন্তু বিষয় আছে। রাহুল নাম রয়েছে, রকমে দেখতে পাওয়া যাচ্ছে, গিটার রয়েছে, মানে সবচেয়ে একটা মিলেমিশে কিন্তু ব্যাপার হয়ে চলেছে, হয়ে যাচ্ছে। এবার তুমি বলো যে রাহুল দেব বোসের যখন ইন্টারভিউ হয় তখন সেখানে অবভিয়াসলি যাকে নিয়ে প্রশ্ন আসবে সেইটা তুমি কতটা এনজয় করো, না মনে হয় যে না ইট ডিপেন্ডস কিরকম। I am generally a very private person, but I like showing off. আমার করতে খুব ভালো লাগে। পজিটিভ? Yes, quite, অনেকটা ভালোই লাগে। বাট ধরে নাও একটা কোনো আমার কোনো প্রজেক্ট নিয়ে কোনো ইন্টারভিউ হচ্ছে, যেটা স্পেসিফিক্যালি ফর দ্য প্রজেক্টই ডিজাইন করা হচ্ছে, তখন যখন ইট গোজ টুয়ার্ডস দ্য রিলেশনশিপ, তখন আমি বলি যে আমি তো আলাদা করে তোমাকে ইন্টারভিউ দিতে রাজি আছি, বাট ডোন্ট মিক্স দিস থিংস বিকজ ইট ইজ রং। আমার কোনো অসুবিধা নেই, আমার দুদিকেই ভালো, আমাকেই কভার করছো আই করবে, বাট ইট ইজ ব্যাড ফর মাই প্রজেক্ট। আমার ডিরেক্টরের প্রতি অন্যায়, আমার প্রোডাকশনের প্রতি অন্যায়, আমার প্ল্যাটফর্মের প্রতি অন্যায়, সেইটা সেই সময়টা। বিকজ ওরা কিন্তু অনেকটা আমার উপরে ডিপেন্ডেন্ট উইথ রিগার্ডস টু ইউজিং মাই ফেস অর মাই প্রেজেন্স ইন দ্য মিডিয়া। আমি সেই জায়গাটা ওদেরকে ধোকা দিতে পারি, আমি তো সব আমার উপরে করি। তখন ওই মুহূর্তে মাই কো কাস্ট মেম্বার্স আর ইম্পর্টেন্ট, মাই টিম ইজ ইম্পর্টেন্ট, ওদেরকে সামনে করাটা ইজ ইম্পর্টেন্ট। তখন আমি বলি যে প্লিজ লেট আস শিফট অ্যাওয়ে ফ্রম দিস। তোমরা আলাদা করে ইন্টারভিউ নিতে চাও, আই এম মোর দ্যান হ্যাপি, বাট শিফট অ্যাওয়ে ফ্রম দিস। বাট ইন জেনারেল আই এম আ ভেরি প্রাইভেট পারসন। মানে অফকোর্স ইন্টারভিউতে এখন দিয়ে আমি কথা বলি এন্ড এভরিথিং এন্ড আই এনজয় মাইসেলফ, বাট ইন জেনারেল আই উড প্রেফার যে একটু নিজের মতন থাকি। এটা এটা পছন্দ। That's how it is. But either way, এখন তো অভিনয় করি, so I'm not shy about the other things as well. যখন তোমার প্রজেক্টের সময় তোমার পার্সোনাল লাইফ নিয়ে কথা হয়, তখন আজকে পার্সোনাল লাইফের সাথে প্রজেক্টের মধ্যে মিশে যেতেই পারে। তাহলে আমি এই প্রশ্নটা করতেই পারি যে দেবাদ্রিতার ক্ষেত্রে কখন তোমার মন হলো খানিকটা থেকে পুরোটা প্রেমে পড়াই যায়? তো লম্বা বলছো। আমি তো অবভিয়াসলি যে সবাই জানে ওর সাথে আলোক ঠিকানা বলে একটা প্রজেক্টে আমি কাজ করেছিলাম। এবার প্রথমে ওটা সাপোজ টু বি আ ক্যামিও, হিরো ক্যারেক্টার বাট ক্যামিও। তখন কি ডিসাইড করলে যে আমাদের দুজনের ঠিকানাটা এক হলে বেটার হয়? না, তখন মনে হয়েছিল যে বলে খুব ভালো হতো, বাট
তখন আমি যেহেতু কলকাতার বাইরে জাস্ট কাজ করতে শুরু করেছিলাম, তখন ভেবেছিলাম এটা মানুষের প্রতি অন্যায় হবে যে আমি তার সাথে সম্পর্কে জড়িয়ে বাইরে গিয়ে কাজ করছি। তো আমি ভাবলাম ঠিক আছে, মানুষ নিজের মতন ভালো থাকবে। কিন্তু তারপরে নিয়তির অদ্ভুত একটা টান, দর্শকের ওই ক্যামিওটা এত পছন্দ হয়ে গেল, ওরা বাধ্য হয়ে গেল আমায় ডাকতে আবার। তো আমি প্রায় 3 মাস পরে ফিরেছি। এবার যখন ফিরেছি তখন আর আবেগটা সামলানো যায়, ঠিক আছে, না হয় ওই যে একটা গান ছিল সিরিয়ালে যেটা ইউজ হয়েছিল, উল্টো স্রোতে বাগদাবাজি তুই পড়ালে পড়তে রাজি। তো ওরকমই ব্যাপার রেখেছিল যে ঠিক আছে, উঠতে অল্প কি আছে, বাট থ্যাঙ্কফুলি মানে ইটস টার্ন আউট টু বি ওয়ান অফ দ্য বেস্ট পার্টস অফ মাই লাইফ। মানে এতটা I have enjoyed being with her. I enjoy being with her. মানে ইটস ভালো ফিলিং আর কিছু নেই। ভীষণ পজিটিভ একটা ইন্টারভিউ পাচ্ছিলাম, কিন্তু সেখান থেকে একটু অন্য প্রশ্ন করছি। যেহেতু তুমি এতটা মন করে কথা বলছো, আউটসাইডার হয়েও পার্টিতে থাকতে হয়, তাহলে কাজ পেতে সুবিধা হয়, বিশ্বাস করো। আজ পর্যন্ত কোনো পার্টি থেকে কাজ পাইনি, ভালো খাবার পেয়েছি নো ডাউট, বাট কোনো পার্টিতে গিয়ে কাজ পাওয়া যায় না। ফোকাস অন ইউর ব্লাডি ওয়ার্ক, অন ইউর এবিলিটি, ইউর ক্রাফট। চলো একটা কথা বলি, ফর দোজ যারা এই পার্টিকুলার কাজটাকে নিজের মাথায় নেওয়ার চেষ্টা করছে, এই পার্টিকুলার লাইন অফ ওয়ার্কে ঢোকার চেষ্টা করছে, the only way you are going to succeed is you become inevitable. বাধ্য করে দাও লোকেদের তোমার কাজ করতে, আর কিছু লাগে না। এখন সব সামনে আছে। এখন তুমি একটা 100,000 ফলোয়ার্স এক জায়গায় করলে দেখতে ঠিকঠাক হলেই তোমাকে লোকেরা নিজেরা ডাকবে। সেই যে অপরচুনিটিটা দেবে, তুমি পাঠটা করো, একটা লাইন হোক, দুটো লাইন হোক, আড়াইটা লাইন হোক, ডাজন্ট ম্যাটার, এমন কিছু করে দাও যেটাতে আবার বুঝতে পারবে। এন্ড ওয়ান্স ইউ গেট ইট, কিপ গোয়িং অ্যাট ইট। কাজ তোমায় মানুষ দিতে বাধ্য ইফ ইউ হ্যাভ দ্য স্ট্রেংথ অফ পিপল বিহাইন্ড ইউ। দর্শকের জোর যদি তোমার সাথে থাকে না, কারণ বাবার ক্ষমতা নেই তোমার কাজ থেকে সরানো, মাথায় রাখবে। আর as far as everything else is concerned, be honest with yourself, life is much easier. আমি যখন খারাপ অভিনয় করতাম নিজেকে বলতাম খারাপ অভিনেতা, বাট তা বলে এটা নয় খারাপ অভিনেতা করে চোখের জল করে গড়িয়ে পড়তাম। খারাপ অভিনেতা ভালো হতে হবে। আমি কেন সিরিয়াল থেকে লিড থেকে অফ নিয়ে নিয়েছি এতবারটি, কারণ আমি নিজেকে বুঝে গেছিলাম আমার কোথায় লিমিটেশন। আই নিউ ওয়ার মাই লিমিটেশন, আই ওয়ার্ক অন ইট। আমি ক্লাস করেছি, কাজ করেছি, নানান ডিরেক্টরসের সাথে কাজ করেছি, লাত খেয়েছি, ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে, সব করেছি, বাট আই ওয়ার্কড অন মাইসেলফ ডে ইন এন্ড ডে আউট। আর আজকে আমি দাঁড়িয়ে বলতে পারছি যে লাভ মি, হেট মি, হোয়াটএভার বুলশিট, ইউ কান্ট ইগনোর। আমি আছি, আমি থাকবো, বিকজ আই নো দ্যাট আই এম গোইং টু বি ইনএভিটেবল। সো বিকাম ইনএভিটেবল। এইসব পার্টিতে যাও, প্লিজ গো, বিকজ আমি যাই বিকজ আই ক্যান মিট মাই ফ্রেন্ডস আফটার সাচ আ লং টাইম। মানে যাদের সাথে কাজ করেছি বা নানান প্রজেক্টে এমনিতে দেখা হয় না, তারা বুঝুন বন্ধু তো নয়, বেস্ট ফ্রেন্ড তো নয়, বাট তারা বন্ধু। তাদের সাথে দেখা করতে ভালো লাগে, গল্প করতে ভালো লাগে, ইন্ডাস্ট্রি কিছু খোঁজ খবর পাওয়া যায়, কোথায় কি চলছে, কি কি করছে না করছে, কেউ ভালো কাজ করেছে সে একটা স্নিপেট দেখিয়ে দিল, দেখ আমি এটা করেছি, এটার জন্য যাও। অবভিয়াসলি কিছু মিডিয়া কভারেজ থাকে, ওটার জন্য যাও, বাট ইন্ডাস্ট্রি পার্টিতে গিয়ে ইফ ইউ ডিপেন্ডেন্ট অন ওয়ার্ক দেন ব্লাডি হেল সেটেল নট, তোমার এমনিতেও বেশি দিন। দ্যাটস হোয়াট আই উইল সে। যারা পার্টি করে কাজ করেছে, মানে পার্টি করে কাজ করেছে না, যারা পার্টি করতে করতে গিয়ে ভেবেছে যে কাজ পাবে, পার্টি বলতে ক্লাবিং পার্টি, নট দিস পার্টি, তো তাদের জন্য এই উঠবে নামবে অকপট রাহুল একটু বেশি। নাইস। টলিউডে যেহেতু বসে আছি, তাই টলিউড নিয়ে কথা বলছি, কারণ বলিউডেও আমরা দেখতে পেয়েছি যে মেন্টাল হেলথটা কিন্তু ভীষণভাবে ম্যাটার করে, কারণ আমরা আলটিমেটলি মানুষ। তো কাজ যখন থাকে না বা প্রজেক্ট এসে চলে যায়, সেই জায়গাটা ভীষণভাবে মেন্টাল হেলথ যখন আমাদের এফেক্টেড হয়, সেই জায়গাটা নিজেকে কিভাবে মেনটেন করে? আমি জানি না, ফ্যামিলি ফ্রেন্ডস তো রয়েছে, যারা ক্লোজ ফ্রেন্ডস, সাপোর্ট সিস্টেম লাইফে হওয়াটা খুব দরকার। আমি লাকি, বাবা মা, ভাই, দেবা সবাই আছে, কোনো অসুবিধা হলে দৌড়ে দৌড়ে যাই অ্যান্ড লোকেরা জিজ্ঞেস করে গুড, অ্যান্ড হ্যাপিনেস ইজ আ হ্যাবিট, ইট ইজ আ প্র্যাকটিস। প্র্যাকটিস করতে হয়। দিনে একটা জিনিস করো যেটা মন ভালো থাকে, ব্যায়াম করো, এক্সারসাইজ করো, ইট হেল্পস ইউ, ইট প্রপারলি, ইট হেল্পস ইউ,
নিজেকে ডায়েট করতে গিয়ে মানে হাঙ্গার স্ট্রাইকে চলে যাও না, দ্যাটস ইম্পর্টেন্ট। ডু থিংস উইচ মেক ইউ হ্যাপি। ইয়োর মেন্টাল হেলথ ইজ ইয়োর রেসপন্সিবিলিটি, কারোর রেসপন্সিবিলিটি নয়, কারোর দায়িত্ব নয়। কেউ যদি তোমার মেন্টাল হেলথকে নিজে প্রায়োরিটাইজ করছে না বলে তুমি প্রতিবাদ করতে চলে গেলে, আই ডোন্ট সাবস্ক্রাইব টু ইট। অনেকে করে, বাট আই ডোন্ট সাবস্ক্রাইব টু ইট। ইয়োর হ্যাপিনেস ইজ ইয়োর প্রায়োরিটি, ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইয়োরসেলফ। নিজে যেরকম ঘুম থেকে উঠে স্নান করো, দাঁত মাজো, নিজের নখ কাটো, এগুলো কেন করো? না করলেও তো চলে। Healthy habits. Healthy habits. So being happy is a healthy habit. Figure it out, do it. Obviously, try to do at least one thing in a day that you like. Others কোনো অপশন পেয়েছো? ভীষণ ইনসিকিউরিটি নিয়ে কথা হয় আর কি, যে এই প্রফেশন ভীষণভাবে ইনসিকিউর। একবার ঢুকে যাওয়ার পরে আর ভালো না। মানে বাবা অনেক চিন্তায় ছিল, আমার বলতো যে আবিরকে দেখ, আবির তো চাকরি করতে করতে পড়েছে। ওনার হিস্ট্রি ইজ ডিফারেন্ট, হিজ টাইম ওয়াজ ডিফারেন্ট। তো বাবা অনেক বলেছে মাঝে মাঝে চাকরিটা করে দেখ, করতে করতে সাইডে কর। সাইডে করে হবে, আই হ্যাভ টু বি। সেটা অবভিয়াসলি যে কোনো বাবা মার টেনশন, তো আই কান্ট বিগ্রাজ এনিবডি দ্যাট। তো হয়েছে টেনশন অনেক কিছু সবার বাড়িতে, বাট আই মানে কোনোদিন ভাবিনি যে আমি অন্য কিছু করবো। হ্যাঁ, অবভিয়াসলি নিজের ফাইন্যান্সিয়াল জায়গাটা স্ট্রং রাখার জন্য অবভিয়াসলি অন্যান্য কাজ করি, বাট অ্যাজ আ প্রফেশন আই এম অলওয়েজ গোইং টু বি অ্যান অ্যাক্টর ফার্স্ট, দেন এনিথিং এলস। যেদিন অভিনয় রিটায়ার করবো সেদিন আই উইল বি আ মেকার, তাও কিন্তু দ্যাট উইল বি মাই ফার্স্ট চয়েস, দ্যাট উইল বি মাই প্রায়োরিটি। বাকি সব ইজ জাস্ট আ ওয়ে অফ মেকিং ইউর এক্সপেক্ট। যেটা দিয়ে শুরু করেছিলাম আর কি, কাহিনী। এবং আজকে যদি আমার জায়গাটা তুমি বসতে, তাহলে তুমি কোয়েশ্চেনটা কাকে করতে? আমি তোমার উপরেই ছেড়ে দিলাম, আমি শুধু কয়েকটা পয়েন্ট দেবো, তুমি ইন্ডাস্ট্রি কাকে করবো শোনা। শেষ। প্রেম। কঠিন বিষয়। অঙ্ক তো কঠিন। আমি নিজেকেই প্রশ্নটা করবো। আচ্ছা, কি প্রশ্ন? প্রথমে এটা সেফ সাইড খেলে দিতে, এরপর কিন্তু আরো রয়েছে। হ্যাঁ ঠিক আছে, সেফ সাইডটা এটা আমি একবার প্রথমেই আমি লাইফলাইন ইউজ করে দিলাম। ওকে। নিজেকে এই প্রশ্নটাই করতাম যে তোমার এত কিসের দরকার ছিল প্রেমের পেছনে দৌড়ানোর? সিরিয়াসলি তুমি খুব রোমান্টিক মানুষ কি? I really wanted to settle আমার লাইফ, ওটা ছিল। তো ওটা করতে গিয়ে অনেক চেকে। নেক্সট, কাস্টিং। কাস্টিং I would have definitely asked, মানে জীবিত মানুষকেই জিজ্ঞেস করতে হবে? না, ঠিক আছে। আমি উত্তম কুমারকে জিজ্ঞেস করতাম, কথা যে তুমি একটা মানে বিশ্ব বিজয় করার মতন অভিনয় করে চলে গেলে, সবাই যে এখন তাদের চরিত্রের মধ্যে উত্তম চাইছে, এই কাস্টিং এর ব্যাপারে তুমি এরকম ঝামেলাটা কেন করে গেলে বলো তো? সত্যি একটা মানুষ উত্তম কুমার এমন অভিনয় করে গেছে যে প্রত্যেকটা মানুষ, ডিরেক্টর আলটিমেটলি ওয়ান্টস আ টাচ অফ হিম। টাচ অফ হিম, এটা হচ্ছে শাহরুখ, সেটা আলাদা ব্যাপার। উত্তম বা লার্জির সমুদ্র, মানে এখনো যখন হয় আমার মনে আছে প্রথম দিকে একটা কম্প্যারিজনের জায়গা করতে আসে, সৌমিত্র সৌমিত্র ভাব আছে, ও তো উত্তম কুমার। এই কম্প্যারিজনটা না ভীষণ ডেঞ্জারাস জায়গায় রেখে দিয়ে চলে গেছে। কেন করলে কথা, কাস্টিং এর জায়গাটা পুরো ধ্বংস করে দিলে আমার। টলিউডের সিনেমার একা লোকাল। বাংলা লোকাল আমি জিজ্ঞেস করি এটা, আই থিঙ্ক যারা দুদিকেই দেখে সৌমিত্র জেঠু। আমি এটাই জিজ্ঞেস করতাম যে এই যে আমরা এত ভয়ে থাকি যে বাঁদিকে কথা বললে বা ডান দিকে কথা বললে বা একটু বেশি কম বললে বা এর সাথে কথা না বললে বা নিজের মধ্যে থাকলে কাজ চলে যাবে, এই ভয়টা কি তোমাদেরও ছিল? এই প্রশ্নটা আমি করতাম। এবং এখন যখন তুমি দেখো যে এই জিনিসগুলো হয়, তোমার কেমন লাগে? সৌমিত্র জেঠুর সাথে একবার দেখা হয়েছিল, খুব সুন্দর করে মিষ্টি করে কথা বলেছিলেন। তখন অবশ্যই প্রথম আলাপে এসব প্রশ্ন তো পারবে না, প্রথম আলাপটাই শেষ আলাপ ছিল।
বিয়ে। আগে লাইফ লাইন ইউজ হয়ে গেছে। Please ask me. কিরম জেঠুকে জিজ্ঞেস করো, দিদি কি করলে বলো তো, কেন করলে বলো তো, এবার কি হচ্ছেটা কি বলো তো, ব্যাস এইটুকু। সেদিকে তো বোধহয় তোমার পার্টি পলিটিক্স এর সাথে কোনোভাবে কোনো কানেকশন নেই আর কি। আমি দূর দূরে পালিয়েছি। ফিউচার প্ল্যানিং? পার্ট মানে পলিটিক্স এর ক্ষেত্রে হ্যাঁ, প্রথমত আই ফিল পলিটিক্স বা সোশ্যাল বা পাবলিক সার্ভিস ইজ আ ফুল টাইম জব। আমি জানি অনেকে পারে হয়তো করতে, হাফ অ্যান হাফ, এটা অর্ধেক করে ওটা অর্ধেক করে, আমি অনেক পারবো। The day I decide to hang up my boots as an actor, I'll think about it. কারণ সেদিন যদি মনে হয় যে মানুষের ভালো করার ক্ষমতা আমার আছে এবং সেই দাপটটাও আছে এবং সেই জাদ্রেলপনাও আছে যেটাতে আমি ঝগড়া করতে পারবো মানুষের সাথে, সেই মুহূর্তে দাঁড়িয়ে যদি সেটা থাকে আমি করতে পারবো। বাট আমার যদি মনে হয় যে ঝগড়া ঝামেলা জাদ্রেলপনা যদি না করতে পারি এবং মানুষের ভালো আমার মনের মধ্যে নেই, তাহলে আমার করে না। শেষ করবো র্যাপিড ফায়ার দিয়ে ডেফিনেটলি। আমি তোমাকে একটা করে ওয়ার্ড বলবো, সেটা শুনে ইনস্ট্যান্টলি তোমার মাথায় যেটা আছে সেটা বলে দিতে হবে। প্রেম, দেবা, অভিনয়, মার্লন ব্র্যান্ডো, জীবন, এই তো বন্ধুত্ব, গভীর ভালোবাসা, আছে, ভয় নেই। বা দুর্ধর্ষ। ঠিক যেরকমটা এখন আমাদের একটা দারুণ আড্ডা হলো, সেটা দর্শকেরা দেখতে চলেছে, আর তার সাথে প্রচুর প্রজেক্ট তোমার কাজের অপেক্ষায় রয়েছেন, তারা নতুন নতুন ভাবে আবিষ্কার করবে। তো যারা তোমার সাথে একদম ফ্রম ডে ওয়ান আজ অব্দি রয়েছে এবং থাকবে না, তাদের জন্য কি বলতে চাইবে? अभी तो पार्टी शुरू हुई है, এতদিন ধরে সাপোর্ট করেছো, করো। আমি কয়েক বছর অনেক কিছু হতে চলেছে। আস্তে এক্সপ্লোর করতে চলেছেন। আপাতত এই ইন্টারভিউটা কেমন লাগে সেটা জানতে বলবেন। এরকম একটা আরো এরকম ইন্টারভিউ দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেল।